আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো আজকে আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব, এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। তোমরা সবাই অবগত আছো যে প্রথম সপ্তাহে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার 1 নাম্বার অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। তো এই ধারাবাহিকতার লক্ষ্যে এই অ্যাসাইনমেন্টটি এখন সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই জায়গায় আমি একটা প্রশ্ন নিয়ে রাখছি। তো এই প্রশ্নটা একটু ঘোলা দেখা যাইতেছে, কারণ আমরা যখন প্রিন্ট করছি তখনই এই অবস্থা ছিল। তো এখন আমি পড়ব, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে দিয়েছে। অধ্যায়টির নাম কি? ব্যবসার মৌলিক ধারণা। এখন দেখো, এই জায়গায় অ্যাসাইনমেন্টের যে সহায়ক তথ্যটা বলছে, একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসা। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নির্দেশনার দিকে তাকাতে হবে, কারণ নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে। কারণ আমরা যেটা সমাধান করব, এই সমাধানের ভিতরে যদি নির্দেশনার কথাগুলো না থাকে তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, নির্দেশনাগুলো বলছে ব্যবসার ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো 2 নম্বরে ব্যবসার আওতা বর্ণনা করতে হবে, ব্যবসার কার্যাবলী বর্ণনা করতে হবে, অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসা কিভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করতে হবে। এবার আসো নির্দেশক। ক নাম্বার, ব্যবসার ধারণা। এই যে ব্যবসার ধারণাটা আমরা সমাধান করব, তখন সমাধান করার সময় আমরা পারদর্শিতার মাত্রাটা একটু লক্ষ্য করব, যে আমরা যদি এটা থেকে 4 নাম্বার পেতে চাই তাহলে কোন কোন জিনিস আমাদেরকে লিখতে হবে। দেখো, পারদর্শিতার মাত্রায় বলছে উদাহরণসহ ব্যবসার ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। খ নাম্বার প্রশ্ন, ব্যবসার আওতা। তো এইটা দেখো, যদি এই ব্যবসার আওতার ভিতরে কি কি থাকতে হবে। ব্যবসার আওতার ছকসহ শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা ব্যাখ্যা করতে হবে। তারপরে ব্যবসার কার্যাবলী, দেখো কোন জিনিসটা থাকতে হবে এটার ভিতরে। ব্যবসার 8টি কার্যাবলী সঠিকভাবে লিখতে হবে। তারপরে দেখো, দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসার ভূমিকা নিরূপণ। এটা যখন আমরা সমাধান করব, তার ভিতরে আমরা কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করব। দেখো, এই জায়গায় বলে দিছে ব্যবসায় কমপক্ষে 7টি অর্থনৈতিক গুরুত্ব এবং জীবনযাত্রার মান উন্নয়নে 5টি কারণ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে প্রশ্নের ধারণা। এবার আসো আমরা চলে যাই সমাধানে। তো প্রিয় শিক্ষার্থীরা, কভার পেজের পরে তোমরা এইরকম একটা পেজ দিবে, কারণ এই জায়গায় আমি যেই বিষয়গুলো সমাধান করব, মানে শিরোনামটা, ওই শিরোনামটা এই জায়গায় তুলে ধরছি। দেখো, ক্রমিক নং আলোচ্য বিষয়, আর এই পৃষ্ঠা নাম্বারটা না দিলেও হবে। তো ক্রমিক নং 1-এ আমি লিখছি ব্যবসার ধারণা, এটা আমি সমাধান করব। তারপরে 2 নম্বরে লিখছি ব্যবসার আওতা, এটাও সমাধান করব। 3 নম্বরে ব্যবসার কার্যাবলী। 4 নম্বরে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসার ভূমিকা নিরূপণ। তো এখন আমি একটা একটা করে সমাধান করে দিব। প্রথমে আসো ব্যবসার ধারণাতে চলে যাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবসার ধারণাটা তোমরা কিভাবে লিখবা। তো দেখো, ব্যবসার ধারণাটা তোমাদেরকে লিখতে হবে এভাবে। আমি লিখছি ক নাম্বার, ব্যবসার ধারণা। ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসা বলা যায় না। ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনি থাকতে হয়, তেমনি তা আইনগত বৈধ হওয়া আবশ্যক। ব্যবসার ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে আর বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন করে থাকি আমরা। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প বাণিজ্য এর সহায়ক সকল কাজই ব্যবসা।
ব্যবসা একটি প্রাচীন যুগ থেকে বাঙালিরা করে আসছে, এর মাধ্যমে মুনাফা অর্জনও সক্ষম হয়। এই হচ্ছে ব্যবসার ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এক কথায় যদি বলতে চাই, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজকে আমরা ব্যবসা বলতে পারি। যেই কাজের ভিতরে মুনাফা অর্জন থাকবে না, ওই কাজটাকে আমরা কখনোই ব্যবসা বলতে পারি না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা উদাহরণ দিতে হবে। তারা বলেই দিছে যে যখন তুমি ব্যবসার ধারণাটা লিখবা তখন যেন একটা উদাহরণ আমরা দিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে দিছি। এই জায়গায় উদাহরণটা তোমরা লক্ষ্য করো। এই উদাহরণটা চাইলে তোমরা তোমাদের মতন করে লিখতে পারো। আমি যেটা লিখছি সেটা লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো দেখো, যেমন সমীর শেখ যদি পরিবারের খাবারের প্রয়োজনে মিটাতে চাল, ডাল, তরি তরকারি উৎপন্ন করেন, তবে তার এই অর্থনৈতিক কাজটি ব্যবসার মধ্যে পড়ে না। এই অর্থনৈতিক কাজটিকে তুমি ব্যবসা বলতে পারো না, কারণ এটার ভিতরে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য ছিল না। তার মূল উদ্দেশ্যটাই ছিল পরিবারের প্রয়োজন মেটানো। যদি তার উদ্দেশ্যটা এমন হইতো যে সমীর শেখ সাহেব পণ্য উৎপাদন করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটা বাজারে বিক্রি করতেছে, তাহলে তার কাজটাকে আমরা কি ধরতে পারতাম, ব্যবসা ধরতে পারতাম। তো ব্যবসাকে দেখো আমি একটা ছকের মাধ্যমে এই জায়গায় উপস্থাপন করছি। ছকটা কি, প্রথম হচ্ছে অভাববোধ, মানুষের প্রয়োজন মানে অভাববোধ। তারপর হচ্ছে পণ্য ও সেবা উৎপাদন, অভাববোধের পরেই কিন্তু আমরা পণ্য ও সেবা কি করি, উৎপাদন করে থাকি। 3 নম্বরে হচ্ছে বিনিময় ও বন্টন, বিনিময় এবং আমরা বন্টন করে থাকি। যে পণ্য এবং সেবাটা উৎপাদন করি এটা আমরা বিনিময় বা বন্টন করে থাকি। এবার এই বিনিময় বন্টনটা আমরা করি ক্রয় বিক্রয়ের মাধ্যমে। যে লিখে দিছি দেখো, ক্রয় বিক্রয়, বিনিময় সহায়ক কাজ। এবার এই বিনিময়গুলো করার জন্য আমরা অনেকগুলো মাধ্যম ব্যবহার করি, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদি। এরপরে অভাবের পরিতৃপ্তি, এরপরে কি, অভাবের পরিতৃপ্তি। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উপসংহার দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের ব্যবসার ধারণাটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসার ধারণাটা আমি কমপ্লিট করলাম। এখন আমি তোমাদেরকে খ নাম্বার যে প্রশ্নটা সেটা আমি দেখিয়ে দিব। দেখো, খ নাম্বার প্রশ্নটা ছিল ব্যবসার আওতা। দেখো, ব্যবসার আওতা বলতে কি বোঝায়? ব্যবসাকে শিল্প এবং বাণিজ্যের সমষ্টি গণ্য করা হলেও সমাজে প্রত্যক্ষ সেবা ও ক্রয় বিক্রয় বর্তমানকালে গুরুত্বপূর্ণ আরেকটি অর্থনৈতিক কার্য হিসাবে বিবেচিত। তাই ব্যবসার আওতা নিম্নোক্ত রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো। তো দেখো, ব্যবসার আওতা 3টা, একটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এবার এই 3টা আওতার আমরা কি করব, ব্যাখ্যা দিব। তো প্রথমে আসো ব্যাখ্যা দেই শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। আমি সংক্ষেপে বলে দেই। তো শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। কোনো কিছু যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে অবশ্যই শিল্প লাগবে। শিল্প ছাড়া কোনো কিছু তুমি কি করতে পারবে না, উৎপাদন করতে পারবে না। তো দেখো, আমি এই জায়গায় লিখছি যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য হিসাবে প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে। মানে প্রাকৃতিক সম্পদরা আহরণ করে বিভিন্ন প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারের উপযোগী করে যখন আমরা গড়ে তুলব, আর যেই জিনিসটার মাধ্যমে আমরা গড়ে তুলতেছি এই জিনিসটাকে বলা হয় কি, শিল্প। এই জন্য শিল্পকে বলা হয় কি, উৎপাদনের বাহন। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, শিল্পের প্রকারভেদরা তুমি একটু উল্লেখ করে দিবা যে শিল্প কয় প্রকার। দেখো, শিল্পকে প্রধানত আমরা 6 ভাগে ভাগ করে থাকি। 1 কৃষি শিল্প, 2 প্রজনন শিল্প, 3 নিষ্কাশন শিল্প, 4 নির্মাণ শিল্প, 5 প্রস্তুত শিল্প, 6 সেবা এবং পরিবেশক শিল্প। তো এই যে 6টা ভাগ, এই 6টা ভাগের তোমার ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট 6টা ভাগ তুমি কি করবা, লিখে রাখবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসার 2 নম্বর আওতাটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ব্যবসার। দেখো, শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী, ভোগকারী বলতে বুঝাইছে ভোক্তাকে, যিনি পণ্য এবং সেবা ভোগ বা নিঃশেষ করেন। দেখো, শিল্পে উৎপাদিত পণ্য বা প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
সুতরাং বাণিজ্য ব্যবসার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বন্টন কাজের সাথে সম্পৃক্ত। বাণিজ্যের আওতাভুক্ত বিষয় হলো যেমন ট্রেড বা পণ্য বিনিময়। ট্রেড বা পণ্য বিনিময়, পণ্য বিনিময় আমাদের সত্যগত বাধা দূর করে দেয়, মানে মালিকানাগত বাধা দূর করে দেয়। নাম্বার 2, পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় করতে আরও যে সকল কার্যাবলী আছে সেই কার্যাবলীকে বোঝানো হয়েছে। এবার আসো, ব্যবসার 3 নম্বর আওতাটা কি ছিল? প্রত্যক্ষ সেবা। এবার দেখো, এই জায়গায় আমি প্রত্যক্ষ সেবাটা লিখে দিছি। দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে। ব্যবসা বর্তমান বিশ্বে সভ্যতার একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন ও এর সহায়ক প্রত্যক্ষ ও পরোক্ষ সকল কাজে এর আওতাধীন। ব্যবসা কার্যকলাপকে বাদ দিয়ে তাই বর্তমানকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চিন্তা করা যায় না। যেমন অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী, পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করে থাকেন। তারা প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করে থাকেন, মানে অর্থের বিনিময়ে সেবাটা তারা কি করে থাকেন? বিক্রয় করে থাকেন। তো এইভাবে তোমরা প্রত্যক্ষ সেবাটার কি করবা? বিবরণ দিবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই ব্যবসার কার্যাবলী। দেখো, ব্যবসার কার্যাবলী যখন আমরা সমাধান করব তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যতগুলো কার্যাবলী আছে ওই কার্যাবলীর মধ্য হতে আমাদেরকে 8টা কার্যাবলীর বিবরণ দিতে হবে। তো এবার তোমার যেই কোনো 8টা কার্যাবলীর বিবরণ তুমি কি করতে পারো? দিতে পারো। তো আমি প্রথমে একটা সংজ্ঞা দিয়ে দিছি, তোমরা এই সংজ্ঞাটা দিয়ে দিবা। দেখো, আমি লিখছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও তথ্য সংশ্লিষ্ট যাবতীয় কাজে ব্যবসায় কার্যকলাপ হিসাবে গণ্য। একজন ব্যবসায়ী কী কাজ করবেন তা তার ব্যবসায়ের প্রকৃতির উপর নির্ভর করে, তবে সাধারণভাবে ব্যবসার যে সকল কাজ লক্ষণীয় নিম্নে তা আলোচনা করা হলো। 1, উৎপাদন। তো দেখো, ব্যবসা কার্যাবলীর প্রথম ধাপটাই হচ্ছে উৎপাদন। আমরা জানি উৎপাদন ছাড়া তো আমরা ব্যবসা করতেই পারবো না। উৎপাদন ব্যবসার প্রথম এবং মূল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। উৎপাদন বলতে এক্ষেত্রে বিনিয়োগযোগ্য নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা ক্রেতাদের মধ্যে ক্রয়ের আগ্রহ সৃষ্টি করে। তারপর হচ্ছে ক্রয় বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন করার পর আমাদেরকে পণ্যটা গ্রাহকদের কাছে কি করতে হবে? ক্রয় বিক্রয় করতে হবে। আর এই যে ক্রয় বিক্রয়ের কাজটা, এটাকে বলা হয় বাণিজ্য বা ট্রেড, বিনিময়। এবার আসো, 2 নম্বর কার্যাবলীটা তো বুঝিয়ে দিলাম, ক্রয় বিক্রয়। এবার আমি চলে যাব 3 নম্বর কার্যাবলীতে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় বিক্রয়ের আরও একটু অংশ এই জায়গায় আছে, তোমরা লিখে নিবে, আমি আর পড়লাম না। তারপর হচ্ছে 3 নম্বর কার্যাবলী অর্থ সংস্থান। এই অর্থ সংস্থান মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে হলে অবশ্যই কি করতে হবে? অর্থ সংস্থান করতে হবে। তো দেখো, অর্থ সংস্থানের এই জায়গায় আমি অনেকগুলো লেখা লিখে দিছি, তোমরা লিখে নিবে। অর্থ সংস্থানটা আমরা স্বল্পমেয়াদী উৎস থেকে করতে পারি, আবার দীর্ঘমেয়াদী উৎস থেকে করতে পারি। এটা নির্ভর করবে আমার প্রতিষ্ঠান কেমন অর্থের প্রয়োজন, কি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী। যদি স্বল্পমেয়াদী হয় তাহলে আমি স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করব, আর যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ আমি কি করব? সংগ্রহ করব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব 4 নম্বর কার্যাবলীতে। 4 নম্বর কার্যাবলী হচ্ছে কি? ঝুঁকি গ্রহণ। আমরা এটা সবাই খুব ভালো করে জানি যে ব্যবসার সাথে ঝুঁকি জড়িত আছে। তুমি যেখানে লাভ আছে সেখানে ঝুঁকি অবশ্যই থাকবে। তো দেখো, ঝুঁকি কি বলছে? ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসায়ের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। যেমন উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে ইত্যাদি। তো ঝুঁকি থাকবে, ব্যবসার সাথে কি থাকবে? ঝুঁকি থাকবে। ঝুঁকি ছাড়া তুমি কি করতে পারবে না? ব্যবসা করতে পারবে না। এরপরে আসো 5 নম্বর কার্যাবলী পরিবহন। পরিবহন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাইতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, আর এই স্থানগত প্রতিবন্ধকতাটা দূর করে পরিবহন। তারপরে 6 নম্বর কার্যাবলী গুদামজাতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, গুদামজাতকরণ ব্যবসার সময়গত বাধা দূর করে দেয়।
এক সময়ের পণ্য আমরা যদি অন্য সময় পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই পণ্যটা গুদামজাত করতে হবে। এই গুদামজাতকরণের ফলে ব্যবসার সময়গত বাধা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তার মানে গুদামজাতকরণ ব্যবসায় কার্যাবলীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব 7 নম্বর কার্যাবলীতে। তো দেখো 7 নম্বর কার্যাবলী বলছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ দুইটা একই। আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিই, তোমরা একটু বুঝে নাও। প্রমিতকরণ হচ্ছে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদি অনুযায়ী যদি পণ্যের মূল্য নির্ধারণ করা হয় এটাকে প্রমিতকরণ বলে। আবার পণ্যের গুণ, রং, আকার, স্বাদ ইত্যাদি অনুযায়ী যদি আমরা পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি তখন এটাকে বলা হয় পর্যায়িতকরণ। তো দেখো আমি এই জায়গায় লিখে দিয়েছি খুব সুন্দর করে, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তোমরা চাইলে এটাও লিখতে পারো অথবা তোমরা নিজের ভাষায় লিখতে পারো যে পণ্যের গুণাগুণ, রং, আকার, স্বাদ ইত্যাদি অনুযায়ী যদি আমরা পণ্যের মূল্য নির্ধারণ করি এটা হচ্ছে প্রমিতকরণ। আর পণ্যের গুণাগুণ, রং, স্বাদ, আকার ইত্যাদি অনুযায়ী যদি শ্রেণীবিভাগ করি এটাকে বলে পর্যায়িতকরণ। এবার আসো ব্যবসায় কার্যাবলীর সর্বশেষ ধাপটা মরুকীকরণ। আমরা জানি মরুকীকরণ কি, একটা পণ্যকে অন্য পণ্য থেকে আলাদা করার জন্য বা নষ্ট থেকে বাঁচানোর জন্য পণ্যের উপরে যে আলাদা আবরণ সৃষ্টি করি তাকে মরুকীকরণ বলে। তো আমি আমার নিজের ভাষায় বললাম, আমি আবার এই জায়গায় বইয়ের ভাষাও লিখছি, তো তোমরা চাইলে নিজের ভাষায় লিখতে পারো। মরুকীকরণের মেইন হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করে তোলা, সৌন্দর্য বৃদ্ধি করা। তো এইভাবে তোমরা 8টা কার্যাবলী কী করবা, ব্যাখ্যা করবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 8টা কার্যাবলী ব্যাখ্যা করার পর আমাদের তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যবসার 7টি অর্থনৈতিক গুরুত্ব। দেখো ব্যবসার 7টি অর্থনৈতিক গুরুত্ব কি কি। 1, সম্পদের উপযুক্ত ব্যবহার। দেখো সম্পদের উপযুক্ত ব্যবহার কিভাবে, বাংলাদেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা ধরনের সম্পদের যথাযথ ব্যবহার ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ বলো, অপ্রাকৃতিক সম্পদ বলো, এই সম্পদগুলো যথাযথ ব্যবহারের জন্য ব্যবসা গুরুত্বপূর্ণ কি করে, ভূমিকা পালন করে। প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক ব্যবহার, কৃষিভিত্তিক শিল্প গঠন ও বনজ সম্পদ, জনশক্তি ইত্যাদি কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যবসা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলছে। এবার 2 নম্বর গুরুত্বটা দেখো, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। যদি আমরা ব্যবসা করি তাহলে আমার ব্যক্তিগত আয় যেমন বৃদ্ধি পাবে ঠিক আমাদের জাতীয় আয়ও কি বৃদ্ধি পাবে। দেখো আমি কি লিখছি, দেখো প্রকট বেকার সমস্যার এ দেশে ব্যাপক মানুষ ব্যবসার বিভিন্ন শাখায় যেমন মালিক, কর্মী, সরবরাহকারী, সেবাদানকারী, ঋণদাতা ইত্যাদি নানা কাজে নিয়োজিত থাকে। ফলে তাদের আয় রোজগার বৃদ্ধি পায়, এতে সামগ্রিক ও জাতীয় উৎপাদনের পরিমাণও বাড়ে। যেমন নিজের আয় বাড়বে ঠিক জাতীয় আয়ও কি বাড়বে। তারপরে 3 নম্বর গুরুত্বটা দেখো, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটা কি বলছে, জাতীয় অর্থনৈতিক ও প্রবৃদ্ধির উন্নয়ন। অর্থনৈতিক ও প্রবৃদ্ধির সাথে জাতীয় উৎপাদনের সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশে 2016 এবং 17 মে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.28% ঘটেছে। তাতে শিল্প ও সেবা খাতের অবদান ছিল 85.17%। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে গুরুত্বটা সেই গুরুত্বটা আমি এখন ব্যাখ্যা করি, তোমরা একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে সঞ্চয়ে উৎসাহ দান। সঞ্চয়ে উৎসাহ দান, ব্যবসা সবসময় নতুন বিনিয়োগ প্রত্যাশা করে, এছাড়া নতুন ব্যবসা গঠনে পুঁজির প্রয়োজন হয়। তাই এরূপ প্রত্যাশা ও প্রয়োজন সঞ্চয়কে উৎসাহিত করে। যখন আমরা একটা ব্যবসা গড়ে তুলতে যাব তখন অবশ্যই আমার কি প্রয়োজন, মূলধন প্রয়োজন। আর এই মূলধনটা গঠন করতে আমরা কিছু কিছু করে কি করতে থাকি, সঞ্চয় করে থাকি। তার এই যে অল্প অল্প করে আমরা সঞ্চয় করব, একটা সময় ওই সঞ্চয়ের টাকাটা বিরাট একটা মূলধনে পরিণত হবে, তখন আমরা সেই মূলধনটা ব্যবসায় কি করতে পারবো, বিনিয়োগ করতে পারবো। তারপর আসো মূলধন গঠন ও সদ্ব্যবহার। ওই যে সঞ্চয় করার পর যেই টাকাটা মূলধনে পরিণত হবে, মূলধনে গঠন করব আমরা, এবার ওই মূলধনটাকে আমি সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারি সেটাকে বলা হয়েছে সদ্ব্যবহার। মানে আমার কাছে যে মূলধনটা থাকবে ওই মূলধনটা আমি চাইলে যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি না,
আমি এমন একটা নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করব যেইখান থেকে আমার প্রতিষ্ঠানের মানে ব্যবসায়ের সর্বোচ্চ লাভ বা মুনাফা হয়। এবার আসো সরকারের রাজস্ব বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। সরকারের রাজস্ব বৃদ্ধি কিভাবে? বাংলাদেশের সরকারের রাজস্ব আয়ের মূল উৎস হলো দেশের ব্যবসায় খাত। 2016 ও 17 সালে অর্জিত মোট রাজস্বের 35.78% ভ্যাট, 11.42% আমদানি শুল্ক এবং 17.31% সম্পর্ক শুল্ক খাত থেকে এসেছে। তাই সরকারের অর্থনৈতিক বুনিয়াদ দেশের ব্যবসা খাতের উপর নির্ভরশীল বলা চলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরও একটা গুরুত্ব রয়ে গেছে, দেখো সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বড় বড় ব্যবসা শিল্প স্থাপন করব ওই জায়গায় কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে। আমরা সবাই জানি বাংলাদেশ একটি বিশাল জনসংখ্যার দেশ, আর এই জনসংখ্যার বেশিরভাগ মানুষই বেকার। আর এই বেকার সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে? আত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে, মানে ব্যবসা গড়ে তুলতে হবে। আর ওই ব্যবসা যদি আমরা গড়ে তুলি তাহলে অবশ্যই আমাদের কি হবে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তো এই ছিল আমাদের গুরুত্ব। এবার আসো জীবনযাত্রার মান উন্নয়নে 5টি কারণ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। আমরা তো 7টি গুরুত্ব ব্যাখ্যা করলাম, এবার আমাকে 5টি কারণ মানে জীবনযাত্রার মান আমাদের কিভাবে উন্নয়ন হয়েছে এর জন্য আমরা 5টি কারণ এখন কি করব? ব্যাখ্যা করব। 1, কর্মসংস্থান। একটু আগেই বললাম আমাদের প্রথম হচ্ছে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে দেখো, একটি দেশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক অগ্রগতিকে অবদান রাখে। এসব প্রতিষ্ঠান শত শত লোকের কর্মসংস্থান হয়। সুতরাং ব্যবসা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির যাত্রাপথকে নির্বিঘ্নে করার প্রয়াস চালায়। এবার আসো 2 নম্বর জীবনযাত্রার মান উন্নয়নের কারণটা, পণ্য সরবরাহ। সমাজে বসবাসরত মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় মানসম্মত পণ্যদ্রব্য ও সেবা সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালিত হয়। সমাজে যে সকল মানুষ থাকে তাদের দৈনন্দিন যে চাহিদা, ওই চাহিদাটা পূরণ করে কে? ব্যবসা। তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য দ্রব্যগুলো সেগুলো কিন্তু ব্যবসা পূরণ করে থাকে। এবার আসো 3 নম্বর কারণটা আমরা পড়ব। 3 নম্বর কারণটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, পণ্যের মান উন্নয়ন। ব্যবসার আধুনিকায়নের সাথে সাথে উৎপাদিত পণ্যের মান বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। নির্ধারিত পণ্য গুণে মানে উত্তম হলে ভোক্তারা যথেষ্ট উপকৃত হয়। অবশ্যই যেই পণ্যটা আমরা উৎপাদন করব সেটা অবশ্যই গুণগত মান এবং গুণে মানে সেটা ভালো হতে হবে, কারণ সেটা যদি ভালো না হয় তাহলে ভোক্তা কিন্তু সেটা কি করবে না? গ্রহণ করবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই পণ্যের মান উন্নয়ন করতে হবে। আর পণ্যের মান যদি আমরা উন্নয়ন করি তাহলে অবশ্যই আমাদের জীবনযাত্রার মান কি হবে? উন্নয়ন হবে। তারপরে মূল্যের স্থিতিশীলতা রক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যের স্থিতিশীলতা রক্ষা কি? দেখো, দ্রব্যমূল্য বেশি উঠানামা করলে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। তাই ব্যবসায়ের পণ্য মূল্যে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মানে দ্রব্যমূল্যের দাম বেশিও হবে না, কমও হবে না, এমন একটা স্থিতিশীল পর্যায়ে আমাদেরকে রাখতে হবে। তারপরে ব্যাংক বিমা। লাস্ট কারণটা ব্যাংক বিমা। ব্যবসা প্রতিষ্ঠানের বৃদ্ধির ফলে নিরাপদ লেনদেন এবং ঝুঁকি ও হ্রাসের প্রয়োজন পড়ে, যার ফলে সৃষ্টি হয় ব্যাংক বিমা এবং বিমা প্রতিষ্ঠানের ফলে দেশের মধ্যে সঞ্চয় ও মূলধনের বিনিয়োগ বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 5টা কারণ এবং এরই মাধ্যমে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্টের ফুল সমাধান হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি ব্যবসার সংগঠন এবং ব্যবস্থাপনায় নির্ভুল তথ্য প্রদান করার জন্য। আশা করি এই তথ্যগুলো তোমাদের সহায়ক হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।